আজকে আমরা যে পত্রিকার অংশটুকু ট্রান্সলেট করবো এটা প্রথম আলো থেকে নেওয়া। আর্টিকেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম বাক্যটা যদি আমি দেখি, কদিন আগে পত্রিকায় একটি সরকারি সিদ্ধান্তের কথা পড়েছিলাম। তো এখন দেখেন, আমরা প্রথমে যে জিনিসটা করবো ভেঙে নেব। দেখেন, ভেঙে নেওয়ার ক্ষেত্রে কদিন আগে এই জিনিসটাকে আমরা বলতে পারি টাইম ফ্রেজ, যেহেতু টাইম নির্দেশ করতেছে কতদিন আগে বা কয়দিন আগে। এটাকে আমরা ইংরেজিতে করতে পারি এ ফিউ ডেজ অ্যাগো। তারপর দেখেন যে পড়েছিলাম, দেখেন এখানে কে পড়েছিল, লুকানো সাবজেক্ট আছে, কিন্তু আসলে আমি পড়েছিলাম, যেহেতু পড়েছিলাম তার মানে লুকানো একটা সাবজেক্ট আছে এখানে। কে পড়েছিলাম? আমি পড়েছিলাম, তাহলে এটাকে বলতে পারি আই রেড। কোথায়? পত্রিকায়। দেখেন এটা কিন্তু প্লেস ফ্রেজ, কারণ দেখেন এটা তারা নির্দেশ করেছে আমি কোথায় পড়েছিলাম, পত্রিকায় পড়েছিলাম। তো এটাকে আমরা বলতে পারি ইন এ নিউজ পেপার। একটি সরকারি সিদ্ধান্তের কথা, এটা হচ্ছে অবজেক্ট। কি পড়েছিলাম? একটা সরকারি সিদ্ধান্তের কথা। তাহলে অবজেক্টটাকে আমরা লিখতে পারি অ্যাবাউট এ গভর্নমেন্ট ডিসিশন। তাহলে এখন যদি আমরা জোড়া লাগানোর চেষ্টা করি, এ ফিউ ডেজ অ্যাগো, কিছুদিন আগে। আই রেড, আমি পড়েছিলাম, ইন এ নিউজ পেপার, কোথায়? একটা পত্রিকায়। অ্যাবাউট আ গভর্নমেন্ট ডিসিশন, অর্থাৎ একটা সরকারি সিদ্ধান্তের কথা আমি কোথায় পড়েছিলাম? পত্রিকায় পড়েছিলাম। তো পুরো সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এ ফিউ ডেজ অ্যাগো আই রিড ইন আ নিউজ পেপার অ্যাবাউট এ গভর্নমেন্ট ডিসিশন। তো এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করার মতো, বাংলায় কিন্তু সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই সিকোয়েন্সে বসে। প্রথম বসে সাবজেক্ট, তারপরে চলে আসে অবজেক্ট এবং শেষে বসে ভার্ব। এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, দেখেন যে কয়দিন আগে পত্রিকায় একটি সরকারি সিদ্ধান্তের কথা পড়েছিলাম। দেখেন যে আমাদের ভার্বটা কোথায় আছে? শেষে আছে। পড়েছিলাম, এই জিনিসটা কোথায় আছে? শেষে আছে। বাট ইংলিশে কিন্তু এস ভিও, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দ্যাটস ওয়াই দেখেন আমাদের কি সাবজেক্টটা এবং ভার্বটা, এই যে দেখেন এ ফিউ ডেজ এগো, এটা তো আমাদের টাইম ফ্রেজ, এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, তারপর কমা দেওয়ার পর দেখেন আই রেড, মানে আই এর পরে সাবজেক্টের পরে কি চলে আসছে? ভার্ব চলে আসছে। কোথায়? ইন এ নিউজ পেপার। কি সম্পর্কে পড়েছে? অ্যাবাউট এ গভর্নমেন্ট ডিসিশন, অর্থাৎ অবজেক্টটা সবার পরে, সাবজেক্টের পরে আসে ভার্ব, মাঝখানে আমরা কি করলাম? একটা প্লেস ফ্রেজ অ্যাড করলাম। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, বাংলার ক্ষেত্রে ভার্ব বসে পরে, ইংলিশের ক্ষেত্রে ভার্ব বসে আগে এবং অবজেক্ট বসে পরে। আরেকটা জিনিস দেখেন, বাংলায় কিন্তু কোথাও লেখা নাই যে আমি, আমি এই কথাটা কিন্তু লেখা নাই, পড়েছে, কিন্তু আমাদের ঠিকই আয় আনতে হয়েছে। এটাকে বলা হচ্ছে হিডেন সাবজেক্ট বা লুকানো সাবজেক্ট, অর্থাৎ পড়েছিলাম বলতে এখানে বোঝাচ্ছে আমি পড়েছিলাম, বাট ইংলিশে তো আর এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো না, তখন আমাদের কি আনতে হয়েছে? এখানে আই আনাটা বাধ্যতামূলক, অর্থাৎ আই রেড। আবার দেখেন যে এখানে পাস্ট ফর্মে ছিল কিন্তু পড়েছিলাম, রিডের পাস্ট ফর্মও কিন্তু রিড, কিন্তু আমাদের এটার উচ্চারণ হয় রেড। তাহলে আমরা পুরো সেন্টেন্সটাকে বলতে পারি এ ফিউ ডেজ অ্যাগো আই রেড ইন এ নিউজ পেপার অ্যাবাউট এ গভর্নমেন্ট ডিসিশন। তাহলে চলেন আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্সটাতে বললো সিদ্ধান্তটি ছিল প্রতিটি সংসদীয় আসনে 2টি করে মোট 600টি শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠা করা হবে। তাহলে দেখেন অনেক বড় একটা সেন্টেন্স, এইখানে আমাদের কি করতে হবে? পুরো সেন্টেন্সটাকে সুন্দর করে ট্রান্সলেট করতে হবে। তো দেখেন আমরা প্রথমে ভাগ করে নেই। সিদ্ধান্তটি ছিল, এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস লিঙ্ক ইন ভার্ব এখানে আছে। দ্য ডিসিশন ওয়াসটা হচ্ছে এখানে লিঙ্ক ইন ভার্ব। এখানে সিদ্ধান্তটি ছিল, সিদ্ধান্তটি কি ছিল? কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। তাহলে প্রতিষ্ঠা করা হবে, এটাকে আমরা দেখেন যে পেসিভ ফর্মে নিয়ে যাব, কারণ নিজে নিজে কিন্তু প্রতিষ্ঠা হতে পারবে না। কি করা হবে? প্রতিষ্ঠা করা হবে, দ্যাটস এটা কি পেসিভ ফর্মে চলে যাবে। তো এটাকে ইনফিনিটিভ রূপে আমরা লিখতে পারি টু এস্টাবলিশ। সিদ্ধান্তটা ছিল এস্টাবলিশ করার। কি এস্টাবলিশ করার? মোট 600টি শিক্ষা প্রতিষ্ঠান, এটাকে আমরা বলতে পারি অবজেক্ট, অর্থাৎ কি প্রতিষ্ঠা করা হবে? 600টা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। তো আমরা বলতে পারি এ টোটাল অফ 600 এডুকেশনাল ইনস্টিটিউশন। তারপরে দেখেন প্রতিটি সংসদীয় আসনে 2টি করে, অর্থাৎ এখানে একটা ডিস্ট্রিবিউটিভ ফ্রেজ আছে। তো এটাকে আমরা বলতে পারি টু ইন ইচ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইচের পরে কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা প্রত্যেকটা সংসদীয় আসনে কটা করে? 2টা করে। তো আমরা বলতে পারি টু ইন ইচ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। ক্যাডেট কলেজের আদলে, এখানে দেখেন কোনো একটা কিছুকে মডেল হিসেবে ধরা হয়েছে, যে মডেলটা হলো ক্যাডেট কলেজ। তো এটাকে আমরা বলতে পারি ম্যানার ফ্রেজ। কিভাবে প্রতিষ্ঠা করা হবে? ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠা করা হবে, তাই এটাকে আমরা বলতে পারি মডেলড আফটার ক্যাডেট কলেজ, অর্থাৎ ক্যাডেট কলেজের মতো করে প্রতিষ্ঠা করা হবে। তো পুরো জিনিসটা যদি আমরা একসাথে করি, দেখেন যে কি হয়? দ্য ডিসিশন ওয়াজ টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করার, এ টোটাল অফ 600 এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে টোটাল 600 শিক্ষা প্রতিষ্ঠান। টু ইন ইচ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেহেতু আমাদের সংসদে 300 আসন আছে, প্রত্যেকটাতে যদি 2টো করে হয় তাহলে আমরা বলতে পারি মডেলড আফটার ক্যাডেট কলেজ। কিসের মতো করে? ক্যাডেট কলেজের মতো করে। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা বলতে পারি দ্য ডিসিশন ওয়াজ টু এস্টাবলিশ এ টোটাল অফ 600 এডুকেশনাল ইনস্টিটিউশনস টু ইন ইচ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি মডেলড আফটার
ক্যাডেট কলেজ। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন, আমরা শুধু ট্রান্সলেশন শিখবো না, আমরা কিভাবে সেন্টেন্সগুলোকে সুন্দর করা যায় ওইটা শিখবো। একটু খেয়াল করেন, দ্য ডিসিশন ওয়াজ টু এস্টাবলিশড এট টোটাল 600 এডুকেশনাল ইনস্টিটিউশন মডেলড আফটার ক্যাডেট কলেজ। আপনি যদি এই ব্র্যাকেটের মাঝখানের অংশটুকু বাদ দিয়ে দেন, তারপরেও দেখেন আমাদের সেন্টেন্সটা কিন্তু সুন্দর একটা সেন্টেন্স হচ্ছে। দেখেন এখানে কমার ভিতর আমরা কি করলাম, ডিস্ট্রিবিউটিভ ফ্রেজটাকে নিয়ে আসলাম। অর্থাৎ আমাদের যদি এরকম ফ্রেজ থাকে, এই ফ্রেজ ছাড়াও কিন্তু আমাদের সেন্টেন্সটা হচ্ছে, বাট সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এভাবে এক্সট্রা ইনফরমেশন দিতে পারি। অর্থাৎ এই ধরনের ডিস্ট্রিবিউটিভ ফ্রেজ আমরা দুইটা কমার মাঝখানে অ্যাড করতে পারি। এখানে কয়েকটা জিনিস নোটিস করার মতো, যে আমরা সিদ্ধান্ত বা পরিকল্পনা বোঝানোর প্রচলিত পদ্ধতি হিসেবে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি, দ্য ডিসিশন ওয়াজ টু প্লাস ভার্ব। ফর এক্সাম্পল এখানে দেখেন দ্য ডিসিশন ওয়াজ টু এস্টাবলিশড, তার মানে এখানে বোঝাচ্ছে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে পারি, দ্য ডিসিশন ওয়াজ টু দেন ভার্ব। তারপর দেখেন পেসিভ, প্রতিষ্ঠা করা হবে। এই ক্ষেত্রে দেখেন নিজে নিজে প্রতিষ্ঠা হবে না, কেউ প্রতিষ্ঠা করবে, দ্যাটস ওয়াই আমাদের কি হচ্ছে পেসিভ ফর্ম বসছে। আর পেসিভ ফর্মের ইনফিনিটি হিসেবে আমরা কি করলাম, আগে টু বসালাম, টু এস্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠা করা হবে। এখন দেখেন কোনো কিছুর আদলে প্রতিষ্ঠা করাকে আমরা বলতে পারি মডেল আফটার, কোনো কিছুর মতো করে কোনো কিছু তৈরি করাকে আমরা বলতে পারি মডেল আফটার, অর্থাৎ একটার মতো করে আরেকটা জিনিস তৈরি করা। আরেকটা জিনিস এখানে নোটিস করা আছে, ওইটা হচ্ছে ইচ এর পরে আমাদের সবসময় কি হয়, সিঙ্গুলার নাউন হয়। এখানে দেখেন টু ইন ইচ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এখানে দেখেন দুই থাকার পরেও কিন্তু কনস্টিটিউয়েন্সি আমাদেরকে সিঙ্গুলার নাম্বার, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরের সেন্টেন্সটা যদি আমরা পড়ি, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছিলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। তো দেখেন এখানে আমরা প্রথমে ভাগ করে ফেলবো, শিক্ষামন্ত্রী বলেছিলেন, তার মানে এখানে সাবজেক্ট চলে আসছে এবং রিপিটিং ভার্ব চলে আসছে। আমরা বলতে পারি এডুকেশন মিনিস্টার এহসানুল হক মিলন সেইড। দেখেন কি বলেছে, ওইটাকে কানেক্ট করার জন্য আমাদের কি লাগবে, একটা দ্যাট লাগবে, একটা কানেক্টর লাগবে। কানেক্টরটা হলো এখানে দ্যাট। কি বলেছিলেন, পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে দেখেন একটা সাবজেক্ট আছে এবং পেসিভ ভার্ব হবে। কেন হবে এটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছিলেন, কিসে আছে, পাস্টে আছে। এরপরে আবার দেখেন যে উনি কি বললো, যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। পাস্টে বললেন কথাটা, তার আরো আগে কি হয়েছে, সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, অর্থাৎ একটা পাস্টের আগের ধাপে কোনো একটা কিছু হয়েছে। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি এখানে পেসিভ ভার্ব হবে, দ্যাটস ওয়াই আমাদের কি হ্যাড বিন টেকেন হয়েছে, তার মানে পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জিনিসটাকে আমরা বলতে পারি দ্য প্ল্যান হ্যাড বিন টেকেন। দেখেন যে কিসের জন্য, নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে, উচ্চমানের শিক্ষার পরিবেশ। তাহলে আমরা বলতে পারি টু এনশিওর, মানে নিশ্চিত করা কোনো একটা পারপাস। এর আগের সেন্টেন্সেও আমরা দেখেছিলাম টু এস্টাবলিশ মানে কোনো কিছু প্রতিষ্ঠা করা, আর এখানে টু এনশিওর অর্থাৎ কোনো কিছু নিশ্চিত করা। কি নিশ্চিত করা, উচ্চমানের শিক্ষার পরিবেশ, সেটাকে আমরা বলতে পারি এ হাই কোয়ালিটি এডুকেশনাল এনভায়রনমেন্ট। তারপর দেখেন যে কাদের জন্য, দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য। এটা দেখেন বেনিফিশিয়ারি ফ্রেজ। বেনিফিশিয়ারি ফ্রেজটা হলো যে কোনো একটা কাজ যাদের ভালোর জন্য করা হয়, এটাকে বেনিফিশিয়ারি ফ্রেজ বলার রিজনটা হলো কোনো একটা কাজের ফলাফল যারা ভোগ করে। এখানে কারা ভোগ করবে, দেখেন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য এটা করা হচ্ছে, অর্থাৎ বেনিফিশিয়ারি হচ্ছে তারা। এক্ষেত্রে আমরা বলতে পারি এটা ট্রান্সলেশন হয় ফর দ্য কান্ট্রিজ মেরিটোরিয়াস স্টুডেন্টস। তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি আমরা একসাথে করার চেষ্টা করি, দেখেন এডুকেশন মিনিস্টার এহসানুল হক মিলন সেইড, কি বলেছেন উনি, দ্যাট বলেছেন যে দ্য প্ল্যান হ্যাড বিন টেকেন, অর্থাৎ অলরেডি প্ল্যানটা নেওয়া হয়ে গেছে, পরিকল্পনা নেওয়া হয়েছে। কিসের জন্য, টু এনশিওর এ হাই কোয়ালিটি এডুকেশনাল এনভায়রনমেন্ট, খুব ভালো একটা উচ্চমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য। কাদের জন্য, ফর দ্য কান্ট্রিজ মেরিটোরিয়াস স্টুডেন্ট, অর্থাৎ দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা বলতে পারি এডুকেশন মিনিস্টার এহসানুল হক মিলন সেইড দ্যাট দ্য প্ল্যান হ্যাড বিন টেকেন টু এনশিওর এ হাই কোয়ালিটি এডুকেশনাল এনভায়রনমেন্ট ফর দ্য কান্ট্রিজ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তো এখানে কিছু জিনিস নোটিস করার মতো, দেখেন ইনডাইরেক্ট স্পিচে টেন্সে শিফট হয়। যেহেতু এখানে আছে সেইট, অর্থাৎ পাস্টে তিনি বলেছিলেন, তার ভিতর তার আরেক ধাপ আগে চলে গেছে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে কি হবে, ইনডাইরেক্ট স্পিচ হবে এবং পেসিভ ফর্মে হবে, হ্যাড বিন টেকেন, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের পেসিভ ফর্মে হবে। দেখেন যে করতে একটু আগে আমরা দেখালাম যে পারপাসের জন্য টু এস্টাবলিশ, টু এনশিওর, অর্থাৎ পারপাস বুঝাতে আমরা এই ফর্মটা ইউজ করতে পারি। উচ্চমানের, দেখেন এখানে দেখেন দুইটার মাঝখানে কি হবে, একটা হাইফেন হবে। বাংলায় যেরকম একসাথে লিখে ফেলতে পারেন, উচ্চমানের এরকম ভাবে ইংলিশে সরাসরি লেখা যায় না, দ্যাটস ওয়াই হাই অ্যান্ড কোয়ালিটি, এই দুইটার মাঝখানে আমাদের কি হবে, একটা হাইফেন হবে। তো চলেন আমরা পরের সেন্টেন্সে চলে যাই। প্রাথমিক হিসাবে এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল 68,442 কোটি টাকা। আমরা সেন্টেন্সটাকে যদি ভাগ করে নেই, এখানে সাবজেক্ট হচ্ছে ব্যয়, ব্যয় এর অর্থাৎ পসেসিভ ফর্ম আছে, তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস পসেসিভ ফর্ম কস্ট অফ দ্য
প্রজেক্ট। এখানে দেখেন সম্ভাব্য প্রাথমিক হিসাব যেটা আছে এটাকে আমরা বলতে পারি দ্য ইনিশিয়াল এস্টিমেটেড। এখানে দেখেন আমরা পুরো জিনিসটাকে কম্প্রেস অ্যাডজেক্টিভ হিসেবে নিয়ে আসলাম। তারপর আমরা কি করব, ভার্বটা খুঁজে দেখব। ভার্বটা হচ্ছে ধরা হয়েছিল, এই যে দেখেন এখানে ব্যয় ধরা হয়েছিল, তাহলে ভার্বটাকে আমরা বলতে পারি ওয়াস। তারপর দেখেন আমাদের কমপ্লিমেন্ট আছে ৬৮,৪৪২ কোটি টাকা, অর্থাৎ কত টাকা বাজেট ধরা হয়েছিল, ৬৮,৪৪২ কোটি টাকা। আমরা পুরো জিনিসটাকে তাহলে বলতে পারি দ্য ইনিশিয়াল কস্ট অফ দ্য প্রজেক্ট ওয়াস টাকা 68,442 কোর। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ায় দ্য ইনিশিয়াল এস্টিমেটেড কস্ট অফ দ্য প্রজেক্ট ওয়াজ টাকা 68,442 কোর, বা আমরা এটাকে বিলিয়নে বলতে পারি টাকা 648.42 বিলিয়ন। দেখেন এখানে কয়েকটা জিনিস খেয়াল করার মতো, যে এইখানের এই পুরো ক্লজটাকে কিন্তু আমরা দেখেন কম্প্রেসড করে ফেললাম, একদম ছোট করে ফেললাম, যে ইনিশিয়াল এস্টিমেটেড পুরো জিনিসটাকে প্রাথমিক হিসাব ধরা হয়েছিল। দেখেন প্রাথমিক মানে হচ্ছে ইনিশিয়াল, আর এস্টিমেটেড মানে হচ্ছে ধরা হয়েছিল। হিসাব তো আমরা পরেই যে এখানে আনলাম যে দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে, ওইখানে হিসাবের কথাটা আছে। দেখেন এখানে ১ কোটি মানে হচ্ছে ১০ মিলিয়ন, আমাদের মনে রাখতে হবে, আর ১০০ কোটি মানে ১ বিলিয়ন। ভারতীয় উপমহাদেশে আমরা ১ কোটি ইউজ করি, বাট পশ্চিমা বিশ্বে কিন্তু মিলিয়ন বিলিয়ন ইউজ করে। তো আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে ১ কোটি মানে হচ্ছে ১০ মিলিয়ন, আর ১০০ কোটি মানে হচ্ছে ১ বিলিয়ন। আমরা যদি ৬৮,৪৪২ কোটিকে বিলিয়নে নেই, তাহলে এটা হবে হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে যেটা হয়, অর্থাৎ 684.42 বিলিয়ন। আর টাকার সংখ্যার আগে বসে, পরে বসে না। এখানে দেখেন আমরা টাকাটা কি করলাম, সংখ্যার আগে, বিলিয়নের কত বিলিয়ন এটার আগে বসলাম, বা কত কোর এটার আগে বসালাম। তার মানে টাকা এত, নট এত টাকা। বাংলায় আমরা বলি ফর এক্সাম্পল ৬৮,৪৪২ কোটি টাকা, কিন্তু ইংলিশে আমরা কি বলি, টাকা 68,442 কোর। পরের সেন্টেন্সটাতে দেখেন আমরা খুবই মজার একটা জিনিস শিখবো। এখানে দেখেন বাস্তবায়ন পর্যায়ে অবশ্যই এই হিসাব টিকতো না, একটা সেন্টেন্স। তারপর বললো যে প্রকৃত ব্যয় ১,০০,০০০ কোটি টাকা ছাড়া তো এমনটাই ধরে নেওয়া যায়। দেখেন এখানে ছোট ছোট দুইটা সেন্টেন্স আছে। তো আমরা এইখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, যে কিভাবে আমরা এরকম দুইটা সেন্টেন্সকে, ছোট ছোট দুইটা সেন্টেন্সকে একটা ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারি। আপনি দেখেন যে এই ধরনের সেন্টেন্স যখন আপনি লিখতে শিখবেন, তখন টিচাররা আপনাকে আলাদা একটা ভ্যালু দিবে। আপনার খাতাটা যখন একজন ইনভিজিলেটর দেখবেন, তিনি মনে করবেন যে না, এই ছেলেটা পড়াশোনা করা, এই মেয়েটা পড়াশোনা করা, এবং উনি লেখালেখি নিয়ে একটু কাজ করেছে, ওনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো। তো এই ধরনের জিনিসগুলোতে আপনি কি করবেন, চাইলে আমরা এরকম সিম্পল সিম্পল দুইটা ট্রান্সলেশন করতে পারি, বাট ওইটা কিন্তু আমাদের সুন্দর হবে না। এই স্ট্রাকচারটা দেখানোর আগে আমরা চলেন একটু আলোচনা করে নেই। দেখেন একটা জিনিস মনে রাখবেন, বাংলা যেখানে শেষ, ইংরেজি সেখানেই শুরু। দেখেন বাংলার শেষ অংশ এখানে আছে, এমনটাই ধরে নেওয়া যায়। এই যে দেখেন সেন্টেন্সটা যদি দেখেন, এই যে এখানে আছে এমনটাই ধরে নেওয়া যায়। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কি হবে, ইংরেজি বাক্যের শুরুতেই ইট ইজ রিজনেবল টু অ্যাসিউম, অর্থাৎ আমরা এই শেষের অংশটাকে সবার প্রথমে নিয়ে আসবো, এমনটাই ধরে নেওয়া যায়। ইট ইজ রিজনেবল টু অ্যাসিউম, এটা ধরে নিতে পারা যায়। তারপর দেখেন যখন দুইটা ছোট ছোট বাংলা বাক্যকে আমরা একসাথে করব, তখন আমরা এই স্ট্রাকচারটা কানেক্টর হিসেবে ইউজ করতে পারি, দ্যাট ডট ডট অ্যান্ড দ্যাট। এই জিনিসটাকে দিয়ে আমরা সেন্টেন্স কম্বাইন করতে পারবো। আরেকটা জিনিস দেখেন, টিকতো না, ছাড়া তো, এই জিনিসগুলো কিন্তু বাস্তবিক হয় নাই, এটা হচ্ছে একজন গেস করতেছে, টিকতো না। তার মানে এই জিনিসগুলোকে আমরা কি বলবো, হাইপোথেটিক্যাল উড। এই জিনিসটা যে টিকতো না এটা কিন্তু কেউ জানে না, এই জিনিসটা যে ছাড়াতো এটাও কিন্তু কেউ জানে না, দ্যাটস ওয়াই এদের আগে উড আসবে। এই জিনিসগুলোকে কি বলা হয়, হাইপোথেটিক্যাল উড। অর্থাৎ কোনো কিছু টিকতো না, কোনো কিছু ছাড়াতো, কোনো কিছু হতো না, বাট আমরা অ্যাকচুয়ালি জানি না যে আসলে হইতো কি হইতো না, বাট এটার কোনো প্রমাণও নাই, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল উড। আরেকটা জিনিস দেখেন, সেন্টেন্সে কিন্তু বলে দেওয়া নাই যে কে ধরে নেয়, এটা কিন্তু বলে দেওয়া নাই যে টিকতো না, এটা কে বলছে, এটা কি বলে দেওয়া আছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডামি সাবজেক্ট, অর্থাৎ মেইন সাবজেক্ট নাই এখানে, আমাদের নিজের মতো করে একটা সাবজেক্ট নিতে হবে, ওইটা হচ্ছে ইট। দেখেন আমরা এটাকে এরকম বলতে পারি, ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়েছে। ইট ক্যান বি অ্যাজিউম দ্যাট, এটা ধারণা করা যায় যে। যখন কে ধারণা করতেছে, কে বলতেছে, এটা আমরা জানি না, সেই ক্ষেত্রে আমরা একটা ডামি সাবজেক্ট নিব, এই ডামি সাবজেক্ট হচ্ছে ইট। তাহলে চলেন আমরা দেখি যে এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি। তো দেখেন এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দেখেন একটা মার্কার আছে, এটাকে বলা হয় কন্ট্রাস্ট মার্কার, অর্থাৎ বিপরীত দুইটা আইডিয়া দিবে, একটা বলা হয়েছিল কিন্তু আরেকটা হবে। দেখেন এই ক্ষেত্রে আমাদের কি আছে, হাউএভার, আমরা এই বিপরীত মার্কারটাকে অবশ্যকে আমরা ট্রান্সলেট করলাম হাউএভার, এটাকে বলা হয় কন্ট্রাস্ট মার্কার। অর্থাৎ আগের সেন্টেন্সে যা বলা হয়েছে তার থেকে একটু ডিফারেন্ট কিছু বা বিপরীত একটা কিছু আমরা বুঝাবো, কন্ট্রাস্টিং কিছু একটা বলবো। এমনটাই ধরে নেওয়া যায়, আমরা বলেছি পরের টোক আগে নিয়ে আসবো, তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে মূল ক্লজ, এটাকে বলতে পারি ইট ইজ রিজনেবল টু অ্যাসিউম। ইটটা কোথা থেকে আসলো, যে এই যে আমরা ডামি সাবজেক্ট ধরে নিলাম, কারণ এখানে কিন্তু আমাদের সাবজেক্ট ছিল না, দ্যাটস ওয়াই আমরা ইটটাকে একটা ডামি সাবজেক্ট হিসেবে ধরে নিলাম। ইট ইজ রিজনেবল টু অ্যাসিউম মানে এটা ধরে নেওয়া যায়, কি ধরে নেওয়া যায়,
দেখেন ক্লজ 1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি এই হিসাব টিকতো না বাস্তবায়ন পর্যায়ে। কোন পর্যায়ে টিকতো না? বাস্তবায়ন পর্যায়ে। তাহলে এই ক্লজটাকে আমরা ট্রান্সলেট করতে পারি দ্যাট দ্য এস্টিমেট উড নট হোল্ড ডিউরিং ইমপ্লিমেন্টেশন। বাস্তবায়ন পর্যায়ে মানে কি? ইমপ্লিমেন্টেশন। কি টিকতো না? এই হিসাব টিকতো না। দ্যাট দ্য এস্টিমেট উড নট হোল্ড ডিউরিং ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আমাদের ফার্স্ট ক্লজটা চলে গেল। এখানে দেখেন আমরা কিন্তু একটা দ্যাট অ্যাড করে দিয়েছি। কেন অ্যাড করে দিয়েছি? কারণ আমরা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করব। ফার্স্ট ক্লজটা দেখেন, ফার্স্ট ক্লজটা দ্য এস্টিমেট উড নট হোল্ড ডিউরিং ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন পর্যায়ে অবশ্যই এই হিসাব টিকতো না। এই জিনিসটাকে আমরা ফার্স্ট ক্লজ হিসেবে ট্রান্সফার করে ফেললাম। তারপর দেখেন আমরা কানেক্টর ইউজ করব। কানেক্টরটা কি হচ্ছে? অ্যান্ড দ্যাট। এই যে আমরা দ্যাট নিলাম, তারপর ডট ডট, মাঝখানে আমাদের অনেক কিছু আছে, তারপর আমাদের কি দ্যাট, অর্থাৎ একটা দ্যাটের পরে আমাদের প্রথম ক্লজ, তারপরে এন্ড দ্যাটের পরে আমরা কি করব? সেকেন্ড ক্লজ নিব। তো সেকেন্ড ক্লজটা আমাদের হচ্ছে প্রকৃত ব্যয় 1,00,000 কোটি টাকা ছাড়াতো। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি প্রকৃত ব্যয় ছাড়াতো কত? 1,00,000 কোটি টাকা। অর্থাৎ আমরা বলতে পারি দ্য অ্যাকচুয়াল কস্ট, অর্থাৎ প্রকৃত ব্যয় উড এক্সিড। দেখেন আমরা কিন্তু জানি না, দ্যাটস ওয়াই হাইপোথেটিক্যাল উড চলে আসে। উড এক্সিড ছাড়াতো কত? ছাড়াতো টাকা 1,00,000 কোটি। একটু আগে আমরা দেখেছি 1,00,000 টাকা হয়, কিন্তু ইংলিশে যখন ট্রান্সলেট করি তখন টাকাটা চলে আসে টাকা 1,00,000 কোটি, অর্থাৎ 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যেত। তাহলে আমরা পুরো জিনিসটাকে যদি একসাথে জোড়া দেই, হাউএভার ইট ইজ রিজনেবল টু অ্যাজিউম, এটা ধারণা করা যায় যে দ্যাট দ্য এস্টিমেট উড নট হোল্ড ডিউরিং ইমপ্লিমেন্টেশন, এই ধারণাটা বা এই হিসাবটা বাস্তবায়ন পর্যায়ে কাজে দিত না। অ্যান্ড দ্যাট দ্য অ্যাকচুয়াল কস্ট উড এক্সিড টাকা 1,00,000 কোটি, এবং প্রকৃত ব্যয়টা 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যেত। তাহলে আমরা পুরো সেন্টেন্সটাকে বলতে পারি, হাউএভার ইট ইজ রিজনেবল টু অ্যাজিউম দ্যাট দ্য এস্টিমেট উড নট হোল্ড ডিউরিং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড দ্যাট দ্য অ্যাকচুয়াল কস্ট উড এক্সিড টাকা 1,00,000 কোটি। ইংলিশে আমরা বলতে পারি টাকা 1 ট্রিলিয়ন। তাহলে এখানে গ্রামারের কিছু জিনিস দেখা যাচ্ছে। আমরা যদি দেখি, বাংলার শেষ অংশ ইংরেজি বাক্যের শুরুতে বসে, এই জিনিসটা খেয়াল করবেন। এমনটাই ধরে নেওয়া যায়, এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। ইট ইজ রিজনেবল টু অ্যাজিউম দ্যাট, দেখেন যে টিকতো না, ছাড়তো, এই জিনিসগুলোকে আমাদের বলা হয় হাইপোথেটিক্যাল উড, অর্থাৎ এই জিনিসগুলো আমরা জানি না, হতেও পারে। এই অ্যাজিউম গুলাকে আমাদের বলা হচ্ছে হাইপোথেটিক্যাল উড। তারপর ডামি সাবজেক্ট হলো যে যখন আমাদের মেইন সাবজেক্টটা থাকে না, তখন আমরা একটা সাবজেক্ট ধরে নেই। এই ক্ষেত্রে হচ্ছে ইটটাকে আমরা একটা ডামি সাবজেক্ট ধরে নিয়েছি। কে অ্যাজিউম করলো এটা কিন্তু বলে দেয় নাই, দ্যাটস ওয়াই আমাদের একটা কি লাগলো এখানে? হাইপোথেটিক্যাল সাবজেক্ট লাগলো, আর এটা হচ্ছে ইট। তো আমরা বলতে পারি ইট ইজ রিজনেবল টু অ্যাজিউম। আশা করি আপনারা এত সুন্দর সেন্টেন্স স্ট্রাকচারটা ভালোভাবে বুঝেছেন। যদি আপনারা এত সুন্দর এই সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে থাকেন, আপনারা এরকম একটা সেন্টেন্স ক্রিয়েট করে কমেন্ট সেকশনে দিতে পারেন। আমি আপনাদের অবশ্যই কমেন্টে জানাবো আপনার সেন্টেন্সটা কি ঠিক হয়েছে কিনা। আমি 12টা সেন্টেন্স পর্যন্ত লেকচার তৈরি করে রেখেছিলাম, যেহেতু অনেক সময় চলে যাচ্ছে এবং এটা এই সিরিজের প্রথম ভিডিও, তার জন্য পুরো লেকচারটা রেকর্ড করলাম না। আপনারা যদি মনে করেন যে আপনারা পরের অংশ দেখতে চান এবং শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি চেষ্টা করব পরের অংশটুকু আপলোড করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের যদি এই লেকচার নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।